জাকসুর ভোটের ফল পাওয়া যেতে পারে সন্ধ্যা নাগাদ। তৃতীয় দিন দুপুরে এসে বাকি কেন্দ্রীয় সংসদের আর একটি হলের গণনা। আমরা আশা করছি আজকে ভোট গণনা শেষ করে প্রস্তুতি নিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারব। মহাখালী ফ্লাইওভারে রহস্যে ঘেরা সুড়ঙ্গ পথ, অপরাধী আর ছিন্নমূলদের নিরাপদ আশ্রয়স্থল। বছরখানেক আগে বন্ধের কথা থাকলেও উদ্যোগ নেই। কিছু কিছু আছে যে ছিনতাই করে এর মধ্যে ঢুকে পড়ে। মূলত এখানে ঢুকে ওনারা কোথায় চলে যায় আর দেখা যায় না। অর্থনীতি এখন লাইফ সাপোর্টে, স্বস্তি নেই প্রবৃদ্ধি রিজার্ভে। মন্তব্য বিশেষ সহকারীর। ফেরার সুযোগ নেই এলডিসি উত্তরণের পথ থেকে। বাংলাদেশ, নেপাল এবং ভুটানের তুলনায় হয় বেটার না সমান। পদ্মা তীরবর্তী অঞ্চলে আবারও রাসেলস ভাইপার আতঙ্ক। কয়েক বছরের তুলনায় এবার সাপে কাটার রোগী বেশি রাজশাহী মেডিকেলে, মারাও গেছেন ৩ জন। পার্লামেন্ট ভেঙে দিল নেপালের অন্তর্বর্তী সরকার। ৫ মার্চ নির্বাচনের ঘোষণা। তদন্ত হবে বিগত আমলের অপশাসনের আর দুর্নীতির অভিযোগের। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় টাইগাররা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত ২১টি হলের মধ্যে ২০টিতে ভোট গণনা শেষ হয়েছে। বাকি রয়েছে এখন একটি মাত্র হল। চলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভোট গণনা। প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান জানিয়েছেন, ভোট গণনা দুপুরে শেষ হলে ফলাফল প্রকাশ করতে সন্ধ্যা ৭টা বাজতে পারে। এদিকে দুপুর নাগাদ ফল গণনা শেষ করার আশা প্রকাশ করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশেদুল আলম। বলেন, কেন্দ্রীয় সংসদের ২০টি হলের ফলাফল তাদের হাতে এসে পৌঁছেছে। জানান, ৩৩ বছর পর জাকসু নির্বাচন হওয়ায় প্রথমবারের মতো অভিজ্ঞতা তাদের। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতেই ভোট গণনায় বেশি সময় লাগছে বলে দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এদিকে ক্যাম্পাস জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাজের অভিজ্ঞতাও আমাদের কম। শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার ভোটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, গণতান্ত্রিক অধিকার, সেখানে যদি কোনো যাতে কোনো প্রকার ভ্রান্তি না হয় সেজন্য আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি। আমরা যেটা ধারণা করছি বেলা ২টার মধ্যে ভোট গণনা থেকে যে প্রাপ্ত যে ফলাফল আছে সেই ফলাফলটুকু আমরা প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি আজকে ভোট গণনা শেষ করে প্রস্তুতি নিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবো। আমরা হাতে যেহেতু কাউন্ট করছি সেই জন্য আমাদের সময় বেশি লাগছে। দর্শক, জাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাবো আপনাদের। সহকর্মীদের সঙ্গে যোগ দেব। প্রথমে সিনেট ভবন থেকে যোগ দিচ্ছেন রেদওয়ান আহমেদ। রেদওয়ান, সন্ধ্যায় ফলাফল দেওয়ার যে কথা বলা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় সেই সময়সীমা কি ঠিক রাখা যাবে? এটি আসলে নিশ্চিতভাবে বলা যায় না, একেবারে অনিশ্চিত। তবে বেলা 11টা নাগাদ আমাদের যেটি জানানো হয়েছে যে ভোট যে গণনার কাজ সেটি দুপুরের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। আমরা তেমন কিছুই আশা করছি। আসলে এখন পর্যন্ত প্রায় ২১টি হলের মধ্যে ২০টি হলের কিন্তু যে ভোট গণনার কাজ সেটি কিন্তু শেষ হয়ে গেছে। আমি যদি একটু দেখাতে চাই যে এই ভোট গণনার কাজ যেহেতু আমাদের বলা হচ্ছিল যে গতকাল রাতেই শেষ হওয়ার কথা, কিন্তু সেটি কিন্তু এখনও দুপুর গড়িয়ে গেলেও শেষ করতে পারেনি তারা। এখন পর্যন্ত যে একটি হল বাকি রয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথ হলের যে
ব্যালটগুলো সেগুলো গণনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। যে ট্যালি পদ্ধতিতে তারা গণনা করছেন তাতে কিছুটা সময় বেশি লাগছে, তবে প্রত্যাশা করা যাচ্ছে যে দুপুর 2:30 থেকে 3টার মধ্যে সব রকমের যে গণনার কার্যক্রম সেগুলো শেষ করতে পারবেন তারা, এবং তার পরপরই আসলে মধ্যাহ্ন ভোজের যে বিরতি সেটি দেয়া হবে, এবং বিরতির পরপরই কিন্তু আসলে যে চূড়ান্ত যে ফলাফল ঘোষণার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে অংশ নেবেন যে পোলিং এজেন্ট সহ নির্বাচনী কমিশনের যারা আসলে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। এর পরপরই কিন্তু আসলে সবগুলো হলের যে ফলাফল নিয়ে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা রয়েছে সেটির সময়সীমা দেওয়া হয়েছে সন্ধ্যা 7টা। তবে সেই সন্ধ্যা 7টার মধ্যে আসলে প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান আমাদের জানিয়েছেন যে তিনি আশা প্রকাশ করছেন সন্ধ্যা 7টার মধ্যে তিনি সেই ফলাফল প্রকাশ করবেন। তবে অতীতের অভিজ্ঞতা যেটি বলে, গত 2 দিনের অভিজ্ঞতা যেটি বলে যে এইরকম বেশ কয়েকটা সময় কিন্তু আমাদের বেঁধে দেওয়া হয়েছে, যদিও সেই সময়সীমার আসলে কোনো রকমই তোয়াক্কা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই আসলে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আদৌ কি জাকসুর নির্বাচনের যে চূড়ান্ত ফলাফল সেটি সন্ধ্যা 7টা নাগাদ দেওয়া সম্ভব হবে কিনা। তবে গণনা প্রায় শেষ পর্যায়ে, এটি নিশ্চিতভাবে বলা যায় কিছুক্ষণের মধ্যেই হয়তো গণনা শেষ হয়ে আসবে, এবং তারপরেই আসলে তারা চূড়ান্তভাবে আমাদের নিশ্চিত করতে পারবেন যে আসলে সবগুলো হলের গণনা কার্যক্রম শেষ হয়েছে এবং চূড়ান্ত ফলাফল প্রস্তুত করার জন্য তারা প্রস্তুতি নেবেন। এর আগে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সচিব জানাচ্ছিলেন যে দীর্ঘ 33 বছর পর এই জাকসু নির্বাচনের যে আসলে এত বড় পরিসরে যে নির্বাচনটি হচ্ছে এমন নির্বাচনের অতীত অভিজ্ঞতা তাদের ছিল না, যার কারণে কিন্তু তাদের এই যে বেশি সময় লাগার যে বিষয়টি সেটি কিন্তু তারা বলেছেন। এবং নির্বাচন কমিশনার সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলে আশা করছেন যে নির্ধারিত যে সময় রয়েছে তার মধ্যে আসলে ফলাফল ঘোষণা করবেন, এবং শিক্ষার্থীদেরও কিন্তু এমনটি প্রত্যাশা। জি অবশ্যই রেদন, আপনি থাকুন, আপনার সঙ্গে আবারও যোগ দেবো। তবে সিনেট ভবনের বাইরে আমার আরেক সহকর্মী আছেন তাজনুর ইসলাম, তার সঙ্গে এবার একটু কথা বলতে চাই। তাজনুর, আপনি তো সকাল থেকে আছেন, খোঁজখবর রাখছেন, এই যে ফলাফলের জন্য দীর্ঘ অপেক্ষা, প্রার্থীরাও তো আছেন, তারাও তো অপেক্ষা করছেন, সব মিলিয়ে আপনি ক্যাম্পাসের অবস্থা কি দেখছেন জানাবেন আমাদের। এখন পর্যন্ত প্রার্থী তারাই এসেছেন যারা হয়তো ভেতর থেকে কোনো না কোনোভাবে খবর পাচ্ছেন যে সার্বিকভাবে যেই পর্যন্ত গণনা হয়েছে প্রায় শেষ পর্যায়ে, তো আসলে 21টার মধ্যে 20টি শেষ হয়েছে, মানে আর একটি মাত্র বাকি, সেটি হয়তো আর ঘণ্টাখানেকের মধ্যে শেষ হবে। অর্থাৎ যারা জয়ের আভাস পাচ্ছেন তারাই আসলে কয়েকজন খোঁজখবর নিতে এসেছেন যে কখন নাগাদ ফলাফল ঘোষণা হতে পারে। ভেতর থেকে তাদেরকে জানানো হচ্ছে যে এক ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে বিভিন্ন হলের যেই গণনা শেষ হয়েছে সেগুলোর ফলাফল কেউ কেউ হয়তো ছোট ছোট করে জানতে পারছে, যদিও সেটি আসলে কোনোভাবেই নিশ্চিত করা যায় না যতক্ষণ পর্যন্ত প্রশাসন আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিচ্ছে। তবে তারাই আসছেন যারা সেই রকম একটি সম্ভাবনার কথাবার্তা শুনছেন, তাদের কয়েকজনের সঙ্গে আমার এরই মধ্যে কথাও হয়েছে, এবং সে কারণে তারা অপেক্ষা করছেন নির্বাচন কমিশনের উপরে যেই কার্যালয়টি রয়েছে সেখানে একটি অপেক্ষার জায়গাতে তারা অপেক্ষা করছেন, এবং যত দ্রুত সম্ভব আসলে ফলাফলটি ঘোষণা করে দেওয়া যায় সেই দাবিটি তারা বারবার করে জানাচ্ছেন। যতগুলো শিক্ষক সকালবেলা থেকে, বিশেষ করে নির্বাচন কমিশনের বিভিন্ন সদস্য, প্রভিসি সহ প্রশাসনের অন্যান্য যেই কর্মকর্তারা যারা এই পরিদর্শন কার্যক্রম দেখতে এসেছিলেন, এই ভোটের গণনার কার্যক্রম দেখতে এসেছিলেন, তাদের সাথে যখন তারা কথা বলেছেন যত দ্রুত সম্ভব শেষ করার ব্যাপারে এক ধরনের কথাবার্তা আমরা শুনছিলাম সকাল থেকে, এবং সেই অনুযায়ী 2টা নাগাদ শেষ করার কথা ছিল, কিন্তু এখনও শোনা যাচ্ছে যে একটি হল এখনও বাকি। তার মানে আরও অন্তত ঘণ্টাখানেক সময় লেগেই যাবে সবগুলো হলের কেন্দ্রীয় সংসদের যে ভোট সেগুলো শেষ করতে। অর্থাৎ তারপরে গিয়ে চূড়ান্ত ফলাফল কিংবা পূর্ণাঙ্গ ফলাফল প্রস্তুত করে প্রকাশ করতে করতে, যেমনটি প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন যে 7টার মধ্যে তারা প্রকাশ করতে চান। ক্যাম্পাসে আসলে সেই রকম প্রস্তুতি, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সেরকমের আমেজ কিংবা উন্মাদনা এখন অবধি তৈরি হয়নি। হয়তো আনুষ্ঠানিকভাবে যখন ঘোষণার সময় আসবে বিভিন্ন জায়গাতে বড় পর্দা এরই মধ্যে স্থাপন করা হয়েছে সেই ভোটের দিন থেকেই, সেখানে হয়তো সরাসরি সম্প্রচার করা হবে ফলাফল ঘোষণার সেই কার্যক্রমটি। তখন গিয়ে হয়তো সেই পয়েন্টগুলোতে, যে জায়গাগুলোতে বড় বড় স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, সেখানে হয়তো শিক্ষার্থীদের এক ধরনের জটলা বা ভিড় তৈরি হবে। একই সঙ্গে যারা জিতবেন তাদেরও আনন্দ মিছিল করার একটা প্রস্তুতি, সেটি আসলে এখনই নয়, বরং আরও সময় গড়াবে। সেই সময়ের অপেক্ষায় রয়েছে সবাই। কেউ হয়তো সুখবর শুনবে, কেউ হয়তো দুঃসংবাদ শুনবে। নির্বাচন বা ভোটাভুটি জিনিসটাই তো এরকম, গণতান্ত্রিক সেই চর্চার জায়গা থেকে শিক্ষার্থীরা বহু বছর পরে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। সুতরাং সেই ভোটের কি ফলাফল
আসে সেটি যেমন সেই ফল জানার অপেক্ষায় গোটা জাহাঙ্গীরনগর প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি প্রার্থী, নিশ্চয়ই গণমাধ্যম কর্মীরাও সেই সময়ের অপেক্ষা যখন কিনা এই পুরোপুরি গণনা কার্যক্রম শেষ করে আনুষ্ঠানিকভাবে ফলাফলটি প্রকাশ করা হয় সেই সময়ের অপেক্ষায়। জি অবশ্যই, তার জন্য অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। ফের আলোচনায় মহাখালী ফ্লাইওভারের সেই সুড়ঙ্গ পথ। বছরখানেক আগে এটি বন্ধ করার কথা থাকলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, অথচ জায়গাটি ছিন্নমূল আর ভবঘুরে অপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। কি আছে 24 ফুট লম্বা ও 3 ফুট চওড়া ওই সুড়ঙ্গে? এসআরএস সালিড ছবিতে আরও জানাচ্ছেন আলামিন হক অহন। মহাখালী ফ্লাইওভার 1 কিলোমিটারের বেশি এই উড়াল সড়কের মাঝামাঝি একটি সুড়ঙ্গ পথ, যেখানে মাঝে মধ্যেই ছিন্নমূল ও ভবঘুরেদের ঢুকতে দেখা যায়। ফ্লাইওভারের চওড়া কংক্রিটের খুঁটিতে দুই পাশ থেকে যুক্ত হয়েছে দুটি স্প্যান। সড়ক পৃষ্ঠে বিভাজক অংশে স্প্যানের লোহার পাতগুলো পরস্পরের সাথে পুরোপুরি মেশানো নেই। এতে তৈরি হয়েছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চির একটি সুড়ঙ্গ পথ। এইটুকু গর্ত গলিয়ে ভেতরে ঢোকা আনারি মানুষের কাজ নয়, তবে কৌতূহলী এই পথচারীর ইচ্ছে ভেতরে প্রবেশের। খুব বেশি কঠিন কিছু না, যে কেউ একটু চেষ্টা করলে এর ভেতরে ঢুকতে পারবেন। আমরাও দেখতে চাই কি আছে ভেতরে। দুই স্প্যানের সংযোগস্থলেই তৈরি হয়েছে একটি ফাঁপা অংশ, যার দৈর্ঘ্য প্রায় 27 ফুট, তবে সুড়ঙ্গের পৃষ্ঠতল 24 ফুট। 4 লেনের উড়াল সড়কের পেটের ভেতর যেন আস্ত এক লম্বা কক্ষ। কি নেই এখানে? অধিকাংশই মাদক গ্রহণের সরঞ্জাম। দেখা মেলে নারীদের ছিনতাই হওয়া ব্যাগসহ নানান কিছু। আছে উৎকট গন্ধ। আমি বাইকের কাছে চলে গেছি কতটুক দৌড় দিয়ে, এর মধ্যে দেখি যেখানে যে গর্তটা, এই গর্তের মধ্যে ধাপ করে পড়ছে। 10 সেপ্টেম্বর এক নারীর মোবাইল ছিনিয়ে নিয়ে এক ছিনতাইকারী এর ভেতরে ঢুকে যান। পরে পুলিশ এসে ভেতর থেকে উদ্ধার করে বালিশ, তোশক সহ অনেক কিছুই, যেখানে আবাস গড়েছে ছিন্নমূল ও ভবঘুরেরা। দেখি ওই মহিলা নামে, ছেঁড়ারা নামে, কেউ ডেন্ডি নিয়ে যায়, কেউ আবার কিছু আছে যে ছিনতাই করে এর মধ্যে ঢুকে পড়ে। এখানে আমি মূলত প্রতিদিন যাওয়া আসা করি। সেদিন আমার চোখে পড়ছে যে একটা মহিলা আর একটা পুরুষ নিচে নামতেছে। পরে আমি এসে দেখি যে এখানে মানে আমি সাইকেল নিয়ে যাওয়ার পথে দেখছিলাম, পরে ওখানে সাইকেল থেকে রেখে এসে দেখি যে ওনারা দুজন নাই। মূলত এখানে ঢুকে ওনারা কোথায় চলে যায় আর দেখা যায় না। মানে জনশুমারি ও গৃহ গণনার সবশেষ তথ্য বলছে দেশে 22,119 জন ছিন্নমূল রয়েছে। কিছু বেসরকারি সংস্থা বলছে ঢাকা শহরেই 1.25 লাখ ছিন্নমূল মানুষের বসবাস। দেশে দিন দিন বাড়ছে ছিন্নমূল এবং ভবঘুরে মানুষের সংখ্যা। এসব মানুষ কে কোথায় বসবাস করছেন তার নির্দিষ্ট পরিসংখ্যান নেই কোনো হিসাব। জীবনের মূল স্রোতে তাদের যদি আনা যায় তাহলেই কমবে অপরাধ। আলামিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতি লাইফ সাপোর্টে ছিল, এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এলডিসি উত্তরণ বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণের পথ থেকে ফিরে আসার সুযোগ নেই। জানান, অন্যান্য দেশের চেয়ে সূচকে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। নেপাল ও লাওসের চেয়ে অবস্থা ভালো। উত্তরণের সময় চাইলে ওই দেশগুলোর সাথে যৌথভাবে আবেদন করতে হবে। বিশেষ সহকারী আরও বলেন, উত্তরণ পরবর্তী 3 বছর সময়ও দেওয়া হয়েছে, তাই সময় বাড়ানোর ক্ষেত্রে সরকারের করণীয় তেমন কিছু নেই। সেমিনারে জানানো হয় 2026 সালের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। উদ্যোক্তারা সময় চাইলেও তার সুযোগ পাওয়া যাচ্ছে না। যেসব সূচকের উপর ভিত্তি করে উত্তরণ হয় সেসব ক্ষেত্রে প্রশ্ন তোলার সুযোগ কম, তাই পথের শেষ প্রান্তে এসে পিছু হটার সুযোগ নেই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রানা প্লাজা বিপর্যয়ের পর অ্যাকর্ড অ্যালায়েন্স চাপিয়ে দেওয়া হয়। পোশাক খাতে বেতন বাড়লেও সার্ভাইভ করে শিল্প। তার মতে এলডিসি উত্তরণেও ঝুঁকি নিতে হবে। আমরা চেষ্টা করছি এই বছরের শেষে আগের বছরের প্রথম দিক থেকে এটা ফুল দিয়ে করা হয়েছে, যেটা সবচেয়ে বেশি বাংলাদেশ সবার থেকে বেটার পজিশন আছে। আপনার বাংলাদেশ যে রিকোয়েস্ট করবে এটার বেসিসে চিন্তা করে করতে হবে। ম্যাক্রো ইকোনমি ইন্ডিকেটরগুলি দেখেন,
আমরা ওই বাংলাদেশ, নেপাল এবং ভুটানের তুলনায় হয় বেটার না সমান। এই বাংলাদেশ যদি চায়, এক্সটেনশন চায়, প্রথম কাজ হবে এই নেপাল এবং লাওর সাথে গাঁট্টামালা। তোমরাও চাও তাহলে তোমাদের সাথে আমরা ঢুকে যাবো। দর্শক, কর্মক্ষেত্রে চোখের সামনে যদি সন্তান বেড়ে ওঠে তাহলে বিষয়টি কেমন হতো? ঘরের মতো নিরাপদ আর আপনজনের সন্ধান যদি মায়ের কর্মক্ষেত্রেই পায় শিশুরা, তবে শৈশবটা নিঃসন্দেহে হয়ে ওঠে দারুণ। 12টি বছর ধরে তেমনই এক পরিবেশ রয়েছে যমুনা টেলিভিশনে, যেখানে পরিবারের মতো পরম যত্নে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে শিশুরা। এই পথ চলার বাকি গল্পটা জানাচ্ছেন আমার সহকর্মী ফারহানা ন্যান্সি। না, ওরা এখনই শুরু করেনি কর্মব্যস্ত জীবন। এটা ওদের কোনো চেনা ক্লাসরুম, প্লেগ্রাউন্ড কিংবা নিজের আপন ঘরও না, তবু যেন সবচেয়ে আপন। কেননা এই কর্মক্ষেত্র ওদের মায়েদের, আর মায়ের পুরো কর্মঘণ্টাতেই আনন্দমুখর বিচরণ এই শিশুদের। মায়ের কর্মস্থলের সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে এই খুদে মাস্টাররা। কখনো মামাদের কোলে চড়ে ঘুরে বেড়ানো, কখনো খালাদের সাথে নানান আবদার। আর মায়েরা দুশ্চিন্তামুক্ত, পরম স্বস্তিতে নিজ নিজ কাজ করছেন। ছোট্ট এই সোনামণিদের জন্য নির্দিষ্ট একটি কক্ষ থাকলেও পুরো অফিসে যেন তাদের খেলার মাঠ। শিশুদের নিরাপদ, দুরন্ত আর উচ্ছল চলাচলের এই দৃশ্য চোখে পড়বে যমুনা টেলিভিশনে। যমুনার পথ চলার শুরু থেকে নিয়মিত মায়েদের কাছাকাছি থেকে নিজেদের শৈশবকে উদযাপন করে চলেছে এই শিশুরা। মা যখন নিউজ পড়ছেন অথবা নিউজ এডিট করছেন কিংবা অন্য কোনো বিভাগে কাজ করছেন, তারা তখন মায়ের অন্য সহকর্মীদের সাথে হেসে খেলে পরম যত্নে বেড়ে উঠছে। ওর জন্মের 4 মাসের পর থেকেই ও কিন্তু আসলে যমুনা টেলিভিশনের সবার মাঝে বড় হচ্ছে এবং সবাই খুব ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণভাবেই হচ্ছে যে বাচ্চাদের সাথে খেলাধুলা করে। আমার কাজের জায়গা কিন্তু ওর জন্য খুব কমফোর্টের জায়গা। এই পরিবেশটা ও এখানে পায়। ওর অফিসে ওর আন্টিরা, ওর মামারা ওকে এমনভাবে আদর করে ভালোবেসে রাখে যে ও অফিসটাকে ওর বাড়ির মতো খুব একটা নিরাপদ জায়গা। কর্মস্থলে মায়েরা যখন সন্তানের কাছাকাছি থাকতে পারেন, সেটা হয় অসীম প্রশান্তির, যা প্রত্যেকটি কর্মজীবী নারীরই চাওয়া। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মস্থলে এমন শিশু বান্ধব পরিবেশের চাহিদা বিলাসিতা বইকি। আমার বাচ্চাকে আমি 4 মাস বয়স থেকে অফিসে নিয়ে আসি এবং সত্যি কথা বলতে পুরো মানসিকভাবে একেবারে স্বস্তি বোধ করি। একটু দেখি যে আমার বাচ্চাটা খাচ্ছে বা হাসছে, সেটা দেখে কিন্তু আমার নিউজের কনসেন্ট্রেশনটা আরও বেড়ে যায়। না, আমার বাচ্চাটা ঠিক আছে। আমি জানি না এরকম পরিবেশ অন্য কোথাও আছে কিনা, আমি এখানে আছি। আমার কাছে আসলে মনে হয় এটা আমাদের অনেক বড় একটা সৌভাগ্য। আমরা যারা বাচ্চা নিয়ে অফিস করছি, যমুনা বলি যে যমুনা আমাদের একটা পরিবার, আসলেই তাই। যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ মনে করে নারী যখন স্বস্তির সাথে নিশ্চিন্তে কাজ করতে পারবে, তখনই সঠিকভাবে কাজের স্পৃহা বাড়বে। তাই যমুনা টেলিভিশন শিশু বান্ধব অনুকূল পরিবেশ নিশ্চিতের চেষ্টা করে। তো নারী কর্মীদের ক্ষেত্রে যাদের বিশেষ করে সন্তান আছে, তাদের জন্য অনেকদিন ধরেই ভাবা হচ্ছিল কিভাবে একটা ব্যবস্থা করা যায় যাতে করে তারা তাদের সন্তানদের এবং অন্য যারা সদস্য আছে তাদের মধ্যে একটা তৈরি করতে পারে। তো ইনশাল্লাহ সেটা আমরা অনেকটুকুই করতে পেরেছি। আমরা চেষ্টা করছি আসলে বলতে হবে, যাতে আমাদের সব সহকর্মীরা তাদের যে মেধা, তাদের যে শ্রম, সেটা সার্থক করতে অন্য ক্ষেত্রে বাধার সৃষ্টি না হয়। আজকে শিশু আগামীর ভবিষ্যৎ, তাই শিশুর শৈশব যদি প্রাণবন্ত আর আনন্দময় হয়, তবেই আলোকিত হবে বাংলাদেশ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেছেন নারী বিষয়ক সম্পাদক পদে দাঁড়ানো এক প্রার্থী। কাল প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন প্রার্থীরা। এর আগে বাতিল হওয়া 7 প্রার্থীর 5 জন আপিলের মাধ্যমে বৈধতা ফিরে পেয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্রে গড়মিল থাকায় জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে বারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করেছে কমিশন। প্রার্থিতা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির কাজও সম্পন্ন করেছে রাকসু কর্তৃপক্ষ। রাকসুতে ভিপি পদে 20, জিএস 14 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী রয়েছেন।
দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চলছে। কাল ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা, এরপরই প্রচারণা নামবেন প্রার্থীরা। এবার একটু সরাসরি যুক্ত হব রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে আমার সহকর্মী অপেক্ষা করছেন তারেক মাহমুদ। তারেক, শেষ দিনে কোনো প্রার্থী কি মনোনয়নপত্র প্রত্যাহার করেছে এবং ক্যাম্পাসের সার্বিক পরিবেশ আপনি কেমন দেখছেন? ছোঁয়া, ক্যাম্পাসের সার্বিক পরিবেশ এখন কিন্তু বলা যায় যে উৎসব মুখর অনেকটাই, কারণ কালকে ব্যালট নম্বর সেটি প্রার্থীদের দিবে নির্বাচন কমিশন এবং এখন পর্যন্ত সকাল থেকে মোট একজন প্রার্থী মনোনয়নপত্র সেটি প্রত্যাহার করেছে এবং কয়েকজন প্রার্থী তারা একাধিক পদে আসলে মনোনয়ন উত্তোলন করেছিলেন, তারাও মনোনয়ন কিন্তু একটি পদে নির্বাচন করবেন বলে তারা মনোনয়নটি প্রত্যাহার করে নিয়েছেন। এবং কালকে যেহেতু ব্যালট দেবে, আজকে সকাল থেকে প্রার্থীরা আমি দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন জায়গা রয়েছে, পরিবহন মার্কেট, বুদ্ধিজীবী চত্বর, প্যারিস রোড এবং বিভিন্ন হলের সামনে, বিভিন্ন একাডেমিক ভবনের সামনে কিন্তু সকলেই আলাপ আলোচনা করছেন এবং যেহেতু কালকে ব্যালট নম্বরটি দিবেন, তারা অনেক প্রেসেও কিন্তু যোগাযোগ করেছেন। ব্যালট নম্বরটি দেওয়ার সাথে সাথেই তাদের যে কার্যক্রম ব্যালটের এবং প্রচারণা সেটি করবেন, সেই প্ল্যান কিন্তু প্রার্থীরা করছেন। সেই বিষয়টি আমি সকাল থেকেই দেখতে পাচ্ছি এবং রাষ্ট্র নির্বাচনের আজকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্বাচন কমিশনার নজরুল ইসলাম তিনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন, যারা মনোনয়ন প্রত্যাহার করতে চান তাদের সশরীরে এসে যে তাদের যে প্রত্যাহার সেটি করতে হবে এবং বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই কার্যক্রম চলবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর সিনেট প্রতিনিধি এই দুই পদে মোট 320 জন এখন পর্যন্ত মনোনয়ন বহাল রেখেছেন এবং 25 তারিখ নির্বাচনের জন্য এরই মধ্যে সকালে দেখেছিলাম যে ব্যালট বাক্সের যে নমুনা সেটি তৈরি করা হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট যে হল সংসদে 603 জন এবং এই এখন পর্যন্ত রাকসুতে ভিপি পর্যন্ত 20 জন, জিএস পদে 14 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থী তারা রয়েছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট 28,308 জন ভোটার, এই ভোটারদের মধ্যেও উৎসাহ, উদ্দীপনা, ভোটের যে আমেজ সেটিও দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় আসলে গোল হয়ে সারিবদ্ধভাবে যতটুকু আমি দেখতে পাচ্ছি যে তাদের যে প্রচারণা সকলে কিন্তু এই মুহূর্তে তারা ভোট না চাইলেও আসলে হলে হলে গিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে, বিভিন্ন জেলা সমিতির যারা রয়েছে, বিভিন্ন সংগঠন সকলে কিন্তু আলোচনা করছেন এবং যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা গিয়ে যারা ভোটার রয়েছেন সকলের সাথে আলোচনা করছেন, তারা তাদের যে প্রচারণা সেটি কিন্তু করার যে চেষ্টা, যে প্রক্রিয়া সেটি কিন্তু হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। যেহেতু কালকে ব্যালট নম্বর দেওয়া হবে, ব্যালট নম্বর দেওয়ার কারণে একদমই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোটের যে আমেজ কালকে থেকে আসলে শুরু হবে। যেহেতু প্রচারণা, তারপরে প্রার্থীরা তারা বিভিন্ন হলে যাবেন, তারা ভোটারদের দ্বারে যাবেন, গিয়ে কিন্তু ভোট চাইবেন এবং একটু আগে আমি কয়েকজন নারী প্রার্থীদের সাথে কথা বলেছি, নারী প্রার্থীরা সকলে কিন্তু একত্রিত হচ্ছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত যে সাইবার বুলিংয়ের যে বিষয়টি রয়েছে, সাইবার বুলিংয়ের বিষয়টি তারা এই সমস্যার সমাধান চান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সাইবার বুলিং রোধে একটি সেল গঠন করেছেন। এই সেলে যেন তাদের যে সার্বিক বিষয়গুলো সাইবার বুলিং তারা শিকার হচ্ছেন সেটি কিন্তু নিশ্চয়তা চান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য যারা ভোটার রয়েছে, যারা প্রার্থী রয়েছে সকলে কিন্তু সুষ্ঠু সুন্দর একটি ভোটের যে কার্যক্রম সেটি দেখতে চান রাকসুতে। ছোঁয়া, তারেক, অবশ্য সেটি প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 2 জন, আহত হয়েছেন 10 জন। সকালে উপজেলার ভরাডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুর্ঘটনাস্থল তেসরিফ কটন মিলের সামনে ঢাকা ময়মনসিংহে মহাসড়কের সংস্কারের কাজ চলছিল, তাই এক লেনেই যান চলাচল করছিল। 8টার দিকে ঢাকাগামী শ্যামলী বাংলা ও আয়ান পরিবহন নামের 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন। তাদের পরিচয় জানা যায়নি। আহত 10 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে জব্দ করে থানায় নিয়েছে পুলিশ। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। মুহূর্তেই তলিয়ে গেছে সীমান্তের একমাত্র নিরাপত্তা বলয় উদয়নগর বিজিবি ক্যাম্প। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সহ নিশ্চিহ্ন হয়েছে অনেকের বসতভিটা। সম্প্রতি 70 কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাবনা দিলেও তা এখনো আলোর মুখ দেখেনি। কয়েকদিন আগেও দৃশ্যমান ছিল বিজিবির উদয়নগর ক্যাম্প, এখন পদ্মার গর্ভে বিলীন।
টিকে আছে শুধু ওয়াচ টাওয়ার, শঙ্কা সেটিও বিলীন হতে পারে যে কোনো সময়। কুষ্টিয়ার দৌলতপুরে ভাঙছে পদ্মার পাড়, নদী তীরবর্তী অনেকেই এরই মধ্যে ঘরবাড়ি ছেড়েছেন। যারা ভিটেমাটি আঁকড়ে আছেন তারা রয়েছেন ঝুঁকিতে। পানি উন্নয়ন বোর্ডের মতে গেল 2 বছরে উদয়নগরে 800 মিটার এলাকা নদীগর্ভে হারিয়ে গেছে। নদী ভাঙা যায়, এখন আমরা গরিব মানুষ, আমাদের খুব কষ্ট থাকার, আমাদের জায়গা সম্পদ নাই। স্কুলের মালামাল সহ ঘর সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে, কিছুই আমরা রক্ষা করতে পারি নাই। ক্যাম্প গাঙ্গে ভাঙ্গে লইছে গা, এখন তো গরিব মানুষ সবাই বাড়িঘর ভাঙতে আছে। 17-18 বার হবে বাড়ি ভাঙতে ভাঙতে আমরা এই পর্যন্ত গায়ে পৌঁছাইছি। ভাঙনের পাশাপাশি রয়েছে বন্যার ধাক্কা, তলিয়ে যায় ফসলি জমি সহ বসতবাড়ি। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। রাত্রে আমাদের বাড়ির মানুষ কেউ ঘুমাতে পারে না, মানে রাত ভরে জেগে থাকে যে কখন যার নদীতে বাড়ি পড়ে যায়। স্থায়ীভাবে একটা বাঁধ দেয়, তাহলে আমরা হয়তো এই 12-14 হাজার লোক আমরা হয়তো যদিও বা কষ্টে খাই, তবু আমরা হয়তো এখানে থাকতে পারবো। অরক্ষিত সীমান্তে নিরাপত্তায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করছে বিজিবি। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপের দাবি তাদের কণ্ঠেও। একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি, যেখান থেকে আমরা আমাদের যে অপারেশনাল টহল এবং অন্যান্য কার্যক্রম এখনও অব্যাহত রেখেছি। আমরা আশাবাদী আমাদের বিওপি ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ জনগণের স্বার্থে যদি একটা ব্যবস্থা নেওয়া হয়, তাহলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ হলে মূলত এখানে এই বাঁধ বা এই ভাঙনটুকু স্থায়ীভাবে আমরা প্রতিহত করতে সক্ষম হব। ভাঙন রোধে দৌলতপুরে 13,500 মিটার বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। চলতি বছরের বর্ষা মৌসুমে পদ্মার তীরবর্তী অঞ্চলে আবারও ছড়িয়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। এই সাপের কামড়ে রাজশাহী মেডিকেলে এবার গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি রোগী এসেছে। আহতদের বেশিরভাগ কৃষক ধান খেতে কাজ করার সময় দংশনের শিকার হয়েছেন। দুদিন আগে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা থেকে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন কৃষক মিঠুন রায়। রাসেল বাইপাস জমিতে সাহার দিয়েছিলাম ধান খেতে, তারপরে কামড় দেয়। বাড়ি আসি, বাড়ি থেকে তখন আবার রাজশাহী আসি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 14 নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার দুপুরে সাপের কামড়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ছিল মোট 8 জন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে আহতদের বেশিরভাগই মাঠে ধান খেতে কাজ করার সময় দংশনের শিকার হয়েছেন। যারা সচেতন তারা হাসপাতালে যাচ্ছেন, আর যারা এখনো অসচেতন তারা গ্রামের ওঝার কাছে গিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতেই পারছেন না। জঙ্গলে আমার মা পাটা যেমন পড়ে লাগে, কিছু একটু নুচে নিল, বাসায় এসে দেখি একটু রক্ত বাড়াইছে আর প্রচুর ব্যথা করছে। বাড়িতে ধরে এসে বলছে আম্মু আমাকে সাপে কামড় মেরেছে, পাড়াতে সাপরে আছে, ওর কাছে গেছিল তো ওরা বলছে আমি পারি না, তুমি মেডিকেলে নিয়ে চলে যাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চলতি বছর বর্ষা মৌসুমে এই হাসপাতালে সাপে কাটা রোগী সেবা নিয়েছেন মোট 359 জন। এর মধ্যে 13 জন আসেন রাসেল ভাইপারের কামড়ে। এই মৌসুমে হাসপাতালে মারা গেছেন মোট 3 জন সাপে কাটা রোগী। যত দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার চিকিৎসা সেবাটা শুরু করতে আমরা পারবো। কেননা অ্যান্টিভেনম সাপে কাটা রোগীর জন্য একমাত্র চিকিৎসা। আমি যদি অ্যান্টিভেনম প্রয়োগ করতে না পারি সময়ের মধ্যে, সেই রোগীকে কিন্তু বাঁচানো বা সুস্থ করা অনেকাংশে জটিল হয়ে পড়ে। সাপের দংশনের পর সঠিক সময়ে হাসপাতালে না আসা ও জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালে অ্যান্টিভেনাম না থাকায় সাপে কাটা রোগীর বিপদ বাড়ছে বলে জানান চিকিৎসকরা। তারা বলছেন রাসেল ভাইপারের কামড়ে রোগীর শারীরিক কিছু পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে, যে ক্ষেত্রে আইসিইউ সেবা দিতে হচ্ছে। আমাকে যে সাপে কামড় দিক না কেন, সেটা বিষধর হোক বা বিষবিহীন হোক, আমাকে সেটা নিয়ে আসলে মাতামাতি না করাই ভালো। আমাদের সবার আগে যেটি করতে হবে, নিকটস্থ হাসপাতালে যেতে হবে। সাপে কাটার পরে ওঝা, কবিরাজ, ঝাড়ফুঁক এগুলোর কোনো গুরুত্ব নেই। পদ্মা তীরবর্তী এলাকায় রাসেল ভাইপারের উপদ্রব বেশি হওয়ায় সাপে কাটা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগামী 15 দিনের মধ্যেই রামেক হাসপাতালে একটি বিশেষায়িত ইউনিট চালু করার কথা রয়েছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে এই প্রাণী প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনীতে কয়েক প্রজাতির পাখি, কুকুর, বিড়াল ও ঘোড়া রাখা হয়েছে। আগ্রহীরা বিভিন্ন প্রাণীর চিকিৎসা, খাদ্যাভ্যাস এবং জীবনযাপন সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ পাচ্ছেন। আয়োজকরা বলছেন এমন প্রদর্শনী মানুষকে সচেতন করবে প্রাণী কল্যাণে।
তবে অনেকেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রাণীর সঠিক যত্ন ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রাণীর জীবনধারা ও অভ্যাস সম্পর্কে জানা তাদের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে। ওদেরকে 2 বেলা খাবার দেওয়া লাগে আর 2 বেলা হাঁটাইতে হয় ওয়াকে নিলে, আর মাঝে মধ্যে ভিটামিন কোর্স কমপ্লিট করলে ওরা সুস্থ থাকে। ইন্টারন্যাশনালি ইফ উই লুক ইনটু ইট, তাহলে দেখা যায় যে ওদের আলাদা হার্ট থেকে শুরু করে ওদের আলাদা বিভিন্ন বডি পার্টসের জন্য আলাদা দে হ্যাভ মেশিনারিজ অ্যান্ড স্পেশালিস্ট, বাট বাংলাদেশে সেটা নাই। সো ওইখান থেকে আমার মনে হয় যে আমাদের দেশে এগুলা আসলে দরকার। পুলিশের সাবেক ডিআইজি AKM নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর ইস্কাটন থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এরপরই ডিবি তাকে গ্রেপ্তার করল। মেহেরপুরের পুলিশ সুপার ছিলেন নাহিদুল ইসলাম। এর আগে গত 28 জুলাই নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বলা হয়, জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জয়পুরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার বড় তাজপুর মৌলভীপাড়া এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, রোকেয়া বেগম ও জহির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। ভোরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরে থাকা হাসুয়া দিয়ে রোকেয়ার মাথায় আঘাত করে জহির। এতে ঘটনাস্থলে প্রাণ হারান রোকেয়া। চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে জহির উদ্দিনকে আটক করে পুলিশ। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নেত্রকোনার খালিয়াজুড়িতে স্পিডবোট ডুবে নদীতে নিখোঁজ 4 শিশুর একজনের সন্ধান মিলেছে। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ সময় উষামণি নামের এক শিশুকে উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ থাকা শিশুরা হলো লায়লা আক্তার, সামিয়া আক্তার ও শিরিন আক্তার। তাদের সবার বাড়ি উপজেলার আন্ধাই গ্রামে। এর আগে শুক্রবার বিকেলে খালিয়াজুড়ির 5 হাটে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী স্পিডবোট ও ফিশিং বোটের সংঘর্ষে নিখোঁজ হন ওই 4 জন। আগামী 5 মার্চ নেপালে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। এর আগে পার্লামেন্ট ভেঙে দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি 2টি শক্তিশালী কমিশন গঠনের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। ক্ষমতাচ্যুত সরকারের দুর্নীতি এবং অপশাসনের নানা অভিযোগের তদন্ত করবে এই কমিশন দুটি। কাঠমান্ডুতে শনিবার সকালের দৃশ্য এটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় গেল কয়েকদিনের তুলনায় অনেকটাই শান্ত নেপালের রাজধানীর পরিস্থিতি। কারফিউ তুলে নেওয়া স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন শহর। নিরাপত্তা বাহিনীর টহল থাকলেও ছিল না কড়াকড়ি, আন্দোলনকারীদেরও ছিল না তেমন কর্মসূচি। এর আগে শুক্রবার নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্ক। এর মাধ্যমে প্রথমবার কোনো নারী সরকার প্রধান পেল দেশটি। ভেতরে যখন চলছিল শপথ অনুষ্ঠান, তখন বাইরে উল্লাসে মাতেন আন্দোলনকারী জেনজিরা। আমি খুবই খুশি। দেশে পরিবর্তন আসার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। আমাদের সোনালী দিনের শুরু হলো। সবচেয়ে বড় কথা হলো একজন নারীকে আমরা সরকার প্রধান হিসেবে পেয়েছি। শপথের পরপরই জাতীয় নির্বাচনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। আগামী 5 মার্চ নেপালে জাতীয় নির্বাচন হবে বলে জানান তিনি। এর আগে দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়ার নির্দেশ দেন তিনি। সেই সাথে 2টি শক্তিশালী কমিশন গঠনের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। ক্ষমতাচ্যুত সরকারের দুর্নীতি এবং অপশাসনের বিভিন্ন অভিযোগের তদন্ত করবে এই কমিশন দুটি। এদিকে আগামী কয়েকদিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। ফিলিস্তিন সংকট সমাধানে একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ তুলে ধরা হয়েছে নিউ ইয়র্ক ঘোষণায়। বলা হয়েছে 2 রাষ্ট্রভিত্তিক সমাধান ও যৌথ নিরাপত্তা গ্যারান্টির কথা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো সম্পৃক্ততা থাকতে পারবে না বলেও উল্লেখ রয়েছে। 142টি সদস্য দেশ অবস্থান নিয়েছে প্রস্তাবের পক্ষে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিরোধিতা করেছে 10 দেশ। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে উত্থাপন করা হয় ফ্রান্স ও সৌদি আরবের দেয়া প্রস্তাব, যাকে বলা হচ্ছে নিউ ইয়র্ক ঘোষণা।
ফিলিস্তিন ইস্যু সমাধানে একটি রোডম্যাপ তুলে ধরা হয়েছে 7 পৃষ্ঠার প্রস্তাবে। বলা হয়েছে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা, গাজায় অবিলম্বে সংঘাত বন্ধ ও সব জিম্মির মুক্তির কথা তুলে ধরা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো হয় এতে। পাশাপাশি বলা হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবারের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 142টি সদস্য দেশ। বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মাত্র 10টি দেশ। ভোটদানে বিরত ছিল 12 দেশ। এই রোডম্যাপ অনুযায়ী গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি, সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার শাসনভার থেকে তাদের বাইরে রাখার কথা বলা হয়েছে। এছাড়া ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ ও সম্মিলিত নিরাপত্তা গ্যারান্টি ইস্যুও তুলে ধরা হয়েছে। সাধারণ পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিনিধি। যারা এখনো যুদ্ধ, ধ্বংস এবং ফিলিস্তিনিদের ভূমি দখল করতে চায় তাদের প্রতি আহ্বান জানাই, যৌক্তিক কণ্ঠ শুনুন। আর জাতিসংঘে যে বার্তা দেয়া হয়েছে তা কান পেতে শুনুন। সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাব একতরফা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এটি বাস্তবতা বর্জিত নাটক বলে আখ্যা দিয়েছে তারা। একতরফা ডিক্লারেশন শান্তির পথে কোনো ধাপ নয়, বরং পরিষদের দুর্বলতার আরেকটি নমুনা। এটা কোনো কূটনীতি নয়, নাটক। সতর্কভাবে হেডলাইনের জন্য মঞ্চায়ন, শান্তির জন্য নয়। এতে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে। হামাসকে দুর্বল নয়, পুরস্কৃত করবে। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে ফিলিস্তিন ইস্যুতে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন হবে আগামী 22 সেপ্টেম্বর। ওই সম্মেলনেই ফ্রান্স, যুক্তরাজ্য সহ প্রভাবশালী কয়েক দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। বর্তমানে জাতিসংঘের সদস্য 193টি দেশের মধ্যে 147টি দেশই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। ডরথি তসরিন, যমুনা নিউজ।